মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা। সীমান্তে বিজিবির টহল জোরদার। রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যায় আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। এখানে আসতে দেওয়া হবে না, তাদের বিষয়ে তারাই সমাধান করবে। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি, আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। পুরনো সমস্যার সমাধান না হলেও আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে 2 জনের লাশ উদ্ধার। 2 শিশুসহ 8 জন নিখোঁজ। উদ্ধারের কাজ চালাচ্ছে ডুবুরি দল। সামরিক শাসকরাই শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। শামীম ওসমান অবশ্যই দলের হয়ে কাজ করবেন, মন্তব্য নারায়ণগঞ্জের সিটি মেয়র প্রার্থী আইভীর। ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহ নেই বিএনপি নেতা তৈমুরের। 6টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত। নিজস্ব ব্যবস্থাপনায় প্লান্ট করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং রাজধানীতে গভীর রাতে সিএনজি অটোরিকশা চালকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চলছে পুলিশের তত্ত্বাবধানে, অভিযোগ ভুক্তভোগীদের। অবৈধভাবে ক্ষমতা দখলের পর সামরিক শাসকরা মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনের পর কথা বলেন তিনি। এরপর প্রধানমন্ত্রী মৎস্য ও ফিশারিজ জাহাজের কমিশনিং এবং জঙ্গিবাদ উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে চট্টগ্রাম বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে নানা অনিয়ম দুর্নীতির কারণে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে পিছিয়েছে। এই অবস্থার উত্তরণ ঘটিয়ে জাতিকে শতভাগ শিক্ষিত করতে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। উচ্চশিক্ষা শিক্ষিত একটি জাতি পারে একটি দেশকে দায়িত্বমুক্ত করতে। তো আমরা সবসময় মনে করি যে আজকে বাংলাদেশকে আমরা যে দায়িত্বমুক্ত করতে চাই তার জন্য দরকার আমাদের একটি সুশিক্ষিত জাতি। সুশিক্ষিত জাতি ছাড়া একটা দেশ কখনোই উদাহরণ দায়িত্বমুক্ত হতে পারে না। এরপর মৎস্য এবং ফিশারিজ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সমুদ্র সম্পদ কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। আমি ব্যবসা করতে আসিনি, ব্যবসা করিও না, বুঝিও না। আমরা রাষ্ট্র চালাতে এসেছি, কিন্তু আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারি। ব্যবসায়ী সম্প্রদায় আছেন, তারা অবশ্যই এগিয়ে আসবেন। যে এই যে আমাদের 100টা শিল্পাঞ্চল আমরা গড়ে তুলছি, এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পটা তারা গড়ে তুলবেন। সবশেষে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে চট্টগ্রামের 11টি জেলার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় কাজ করছে সরকার। সমাজের প্রতি স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো, সকলে সম্মিলিতভাবে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে এই পথ শান্তির পথ না, এই পথ নিরাপদ পথ না। তিনি বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তার সরকার। চিকিৎসা সেবা দিতে পারত। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নেই জেনেই নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়ার মতোই প্রস্তাব প্রত্যাখ্যানের বক্তব্য আগে থেকে প্রস্তুত করা ছিল বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় কচি কাঁচা মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ যে রিয়াকশন দিয়েছে তার ভাষাটা দেখবেন, সেই ভাষার মধ্যে কিন্তু বোঝা যায় যে আগে থেকে তৈরি করা। যেমন বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা মিছিল বেরোয় না, মানি না গণবিরোধী বাজেট মানি না, এটা তৈরি করা থাকে, ব্যানার লেখা থাকে। যে দলই দিক বিরোধী দল সেটা করে, আমাদের দেশের কালচারটা তাই। ঠিক একইভাবে এটা যেন তৈরি করে রাখা হয়েছিল যে এটাকে তারা প্রত্যাখ্যান করবে, যে যাই বলুক না কেন আমরা তা প্রত্যাখ্যান করবো। এই জন্যে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, কারণ আমরা জানি যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ হয়, তাহলে আমরা আবার ক্ষমতায় ফিরে আসতে পারবো না। মাদারীপুরে বাস খাদে পড়ার ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন 2 শিশু সহ 8 জন। এদিকে উদ্ধার হওয়া 20 জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ ও ফেরদাউস সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিল ঈগল পরিবহনের একটি বাস। শনিবার ভোর 4টার দিকে বাসটি ঢাকা বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে 2 শিশুসহ 10 জন নিখোঁজ হয়। সড়কে স্পিড ব্রেকার থাকলেও চালকের অসাবধানতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে দাবি প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের। এখানে একটা স্পিড ব্রেকার আছে, সেটা হয়তো ড্রাইভার খেয়াল করতে পারেনি। স্পিড ব্রেকারে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটা খাদে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় আমরা প্রায় 18 থেকে 20 জন উঠে আসি। গাড়িটা 3টে পল্টি খাইছে উপরে বইয়েই, 3টে পল্টি খাইয়ে পরের পল্টিতে আর কি নিচে পড়ে গেছে। জানলা গাড়ির ভিতরে সব আটকে নিয়েছিল। তারপরে একজনের পা ধরে তারপরে গ্লাস ভাঙে ছিল, তারপর অনেক কষ্ট করে বের হয়ে আসি। খবর পেয়ে সকাল 7টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যোগ দেন খুলনা থেকে আসা নৌবাহিনীর একটি ডুবুরি দল। আহতদের বরিশাল, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে 2 জনকে আমরা চিকিৎসার জন্য প্রেরণ করেছি এবং বরিশাল হাসপাতালে 3 জনকে প্রেরণ করেছি। এখনো কোনো মৃত্যুদেহ বা আরও কিছু আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য এখন আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমাদের তো আসার আগে অনেকে চলে গেছে। আমরা এসে প্রথমে 3 জনকে অ্যাম্বুলেন্স থেকে ফরিদপুর মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং পরবর্তীতে সার্চ করে আমরা 2টা লাশ উদ্ধার করেছি। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কালকিনি উপজেলা প্রশাসন। যারা মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের সরকারিভাবে আমরা 10,000 করে টাকা অনুদান দিতে পারবো। সরকারি হসপিটালে রয়েছে, এটা অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সেবাটা যাতে বিনামূল্যে করানো যায়। জেলা প্রশাসনের তথ্য মতে চালকদের অসাবধানতার কারণে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশে দুর্ঘটনায় চলতি বছর প্রাণ হারিয়েছেন কমপক্ষে 36 জন। সময় সংবাদ, মাদারীপুর। দর্শক, মাদারীপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী ফেরদাউস সোহাগ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, এখন কি দেখছেন? উদ্ধার কাজ কতদূর? সকালে যেমনটা জানিয়েছিলাম সেই একই অবস্থা এখন পর্যন্ত এখানে বিরাজমান আছে। দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সে বাসটির মধ্য থেকে সকালে যে তথ্যটি জানিয়েছিলাম যে 2টি লাশ উদ্ধার করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেই তথ্যটি বলবৎ রয়েছে। 2টি লাশই উদ্ধার করা হয়েছে, আর এই উদ্ধার কাজ কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে। আমরা কথা বলেছিলাম এই যে ডুবুরি যিনি রয়েছেন নবির উদ্দিন, যিনি লাশ 2টি উদ্ধার করেছেন, কিছুক্ষণ আগে আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি তন্ন করে খুঁজেছেন বাসের মধ্যে এবং যে দুর্ঘটনা স্থলটি রয়েছে সেসব জায়গায়। তার দেয়া তথ্য অনুসারে ভেতরে 2টো লাশ তিনি পেয়েছেন এবং সে 2টোকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এর বাইরে কোনো লাশ আছে কিনা সুনির্দিষ্টভাবে তিনি জানাতে পারেননি। তবে তিনি একটা কথা বলেছেন যে অনেক সময় দেখা যায় যে গাড়ির মধ্যে যে সিটগুলো থাকে তার নিচে অনেক সময় 2-1টি লাশ ঢুকে থাকতে পারে। তবে আছে কি আছে না সুনির্দিষ্ট তথ্য কারো পক্ষে দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। খুলনা থেকে কিন্তু নৌবাহিনীর ডুবুরিদের 10 জনের একটা প্রতিনিধি ঘটনাস্থলে আরো আগেই এসে এখানে পৌঁছেছেন এবং তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া আমরা যেটা দেখেছি যে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে এসেছেন। তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ প্রশাসন এরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তবে
তবে বাসটিকে কিন্তু এখন পর্যন্ত ট্রেনে তোলা সম্ভব হয়নি। কেন তোলা সম্ভব হয়নি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম হাইওয়ে পশ্চিম জোনের ওসি এজাজুল ইসলামের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে এই গাড়িটি কিন্তু 60 ফুট পানির নিচ রাস্তার উপর থেকে 50 থেকে কমপক্ষে 60 ফুট নিচে ডুবে গিয়েছিল এবং সেই যে জায়গাটিতে গাড়িটি ছিল সেখান থেকে তুলে তোলার জন্য যে যতটুকু ক্যাপাবিলিটি দরকার তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে সেটা সম্ভব ছিল না। চেইন কাপ্পার মাধ্যমে কিন্তু এটা টেনে তোলার জন্য হাইওয়ে পুলিশ এবং তাদের যে র্যাকার আছে সেটি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ। তবে এখন পর্যন্ত কিন্তু এখানে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র এই গাড়িটি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য এবং উদ্ধার কার্যক্রম চালাবার জন্য। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখানের থেকে সর্বশেষ। আসাদ। মাদারীপুরের সড়ক দুর্ঘটনাস্থল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ। দুপুরের সময়ে আরো থাকছে পূর্ব শত্রুতার জেরে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে পিটিয়ে হত্যা, এলাকাবাসীর অভিযোগ ঘটনায় জড়িত ইউপি সদস্য ও যুবলীগ নেতা। মিয়ানমারের চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গারা আবারও যে কোনো সময় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সুজাউদ্দিনের বলে তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজিবি জানায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের মংডুর উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় চলছে সহিংসতা। তাই বাংলাদেশের সীমান্তের দমদমিয়া থেকে হোয়াইকং পর্যন্ত নাফ নদী পার হয়ে সহজে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গত বুধ ও বৃহস্পতিবার ওইসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের শতাধিক নাগরিককে বাধা দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি অমানবিক হলেও এদেশে তাদের আশ্রয় দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানেই রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যায় আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। আমরা চাই সেখানে মিয়ানমারে থেকে এদের প্রবলেমটা সলভ হোক। তাদের বিষয়ে তারাই সমাধান করবে, সেটা আমাদের কোনো বিষয় না, এখানে আসতে দেওয়া হবে না। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর স্থল ও জলসীমায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানালেন বিজিবি অধিনায়ক। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি। আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে এবং আমরা যেটা বলেছি যে টহলের অ্যালার্টনেসটা বৃদ্ধি করা হয়েছে। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন মিয়ানমারের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে কিন্তু একটা কমিটি করা আছে, কমিটির সদস্যরা অনেক সজাগ আছে। আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর আনরেজিস্টার্ড যে ক্যাম্পটি আছে সেই ক্যাম্পে তো আসলে ওই ধরনের কোনো অবকাঠামো নাই। এটা আইএমের মাধ্যমে আইএমের সাহায্য সহযোগিতা এটা চলছে। আর আমাদের গভর্নমেন্টের পর্যায়ে আমরা তদারকি করছি। বিজিবির দেয়া তথ্য মতে চলতি মাসের 1 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে 149 জন রোহিঙ্গাকে বাধা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। জেনেভায় নিয়মিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির মুখপাত্র। জাতিসংঘ জানায় গেল অক্টোবর মাস থেকে এ পর্যন্ত 30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এদিকে রাখাইন প্রদেশের সেনাবাহিনীর এসব সহিংসতার খবর নাকচ করে দিয়েছে মিয়ানমার সরকার। মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক সহিংসতায় রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখারও আহ্বান জানায় সংস্থাটি। জেনেভায় নিয়মিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির মুখপাত্র। মিয়ানমার থেকে পালিয়ে আসাদের জন্য বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থারও আহ্বান জানানো হয়। জাতিসংঘ জানায় রাখাইন রাজ্যে সহিংসতায় গেল অক্টোবর থেকে এ পর্যন্ত 30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 130 জনের বেশি সাধারণ মানুষ। এদিকে দেশটির সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা। শুক্রবারও 82 জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। তবে দেশটির সেনাবাহিনীর এসব বর্বরতার খবর নাকচ করে দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার রাখাইনে সহিংসতার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে তীব্র সমালোচনা করেন দেশটির নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি।
অন্যদিকে সূচির নোবেল শান্তি পুরস্কার ফিরে নেওয়ার জন্য অনলাইনে এক আবেদনে স্বাক্ষর করেছেন হাজার হাজার মানুষ। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় এ আহ্বান জানানো হয়। চেঞ্জ নামের একটি ওয়েবসাইটের ওই আবেদনে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ। রাখাইন রাজ্যে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করে, যাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ অভিবাসী উল্লেখ করে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার সরকার। গেল 9 অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, শামীম ওসমান দলের প্রতি অনুগত হয়ে থাকলে অবশ্যই দলের হয়ে কাজ করবে। সকালে নারায়ণগঞ্জের নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তৃণমূলের সকল নেতাকর্মীদের সাথে নিয়েই নির্বাচনী কার্যক্রম চালানো হবে। একজন নেতা হিসেবে ওনার, আওয়ামী লীগের একজন নেতা হিসেবে ওনার যে কাজটি করা উচিত আমি মনে করি উনি সেই কাজটিই করবেন। আমি তার কাছে ভোট চাইতে অবশ্যই যাব, উনি একজন আমার ভোটার। আমি শুধু তার ভোটই চাইবো না, আমি বাবির ভোট চাইবো এবং ওইখানে যারা আছেন আমি তাদের সকলের ভোট চাইবো। আমি অবশ্যই ভোট চাইতে যাব এবং আশা করি যে তারা নৌকায় ভোট দিবে, কারণ নৌকা নিয়েই উনি সংসদ সদস্য, নৌকায় ভোট না দিয়ে উনি কোথায় যাবেন। এদিকে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচনের প্রতি আগ্রহ নেই, তবে দল চাইলে প্রার্থী হবেন। দুপুরে নারায়ণগঞ্জের নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। যখন 111 জন লোক হত্যা হওয়ার পরও এই নির্বাচন কমিশন বলে একটা সাংবিধানিক চেয়ারে থেকে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তখন এই নির্বাচনী ব্যবস্থার প্রতি কোনো আস্থা থাকে। এই জন্য ব্যক্তিগতভাবে আমার অনীহা আছে, কিন্তু ম্যাডাম যাকে বলবে তার পক্ষে আমি নির্বাচন করব। আওয়ামী লীগ তার খেলা কতটুকু ফাইনাল করছে এটা বোঝা যাবে আওয়ামী লীগের পরবর্তী কর্মকাণ্ডে। গতবারে কিন্তু আওয়ামী লীগের থেকে চেষ্টা করছিল একক ক্যান্ডিডেট করার, কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু একক ক্যান্ডিডেট করতে পারে নাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেওয়ার পর এলাকায় নির্বাচনের উষ্ণ আমেজ বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শীতলক্ষায় দুই ভাগ হওয়া, শীতলক্ষার মাধ্যমে দুই ভাগ হওয়া এই যে নারায়ণগঞ্জ সদর এবং বন্দর, এই দুই উপজেলা নিয়ে এই যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং এই সিটি কর্পোরেশনে আমরা এই যখন থেকে আসলে যে তফসিল ঘোষণার আগে থেকেই কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আলোচনা এবং মূল এর বিষয়বস্তু কিন্তু এখানের স্থানীয় রাজনীতি। আমরা দেখেছি গতবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও যে আওয়ামী লীগ তখন দলীয় ভিত্তিতে না হলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একজন থাকলেও তার বিদ্রোহী প্রার্থী একজন আওয়ামী লীগের সমর্থক অন্য প্রার্থী জয়লাভ করেছে। ঠিক তেমনই এবারও কিন্তু আমরা দেখেছি যে বর্তমান যে মেয়র রয়েছেন তিনি নির্বাচনে ইচ্ছুক হলেও কিন্তু জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার নাম ছাড়াই একাধিক নাম প্রস্তাব করা হয় কেন্দ্রে, কিন্তু পরবর্তীতে সবকিছু শেষে কিন্তু বর্তমান মেয়র তাকেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তার উপরই আস্থা রাখা হয়েছে। অপরদিকে বিএনপির কথা যদি আমরা বলি, বিএনপি কিন্তু আসলে এতদিন দোদুল্যমান অবস্থায় ছিলেন, তারা আসলে আদৌ এই নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না। সবশেষ কিন্তু গত পরশু রাতে তাদের বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে। তো সবকিছু মিলিয়ে এই যে অবস্থাটা, এর প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপরে পড়েছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি বা শহরের বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বা আমরা এই যে এখন বন্দর ঘাটে রয়েছে, এখানেও মানুষজন কিন্তু আসলে এইগুলো নিয়েই আসলে আলোচনা করছেন যে কে হতে যাচ্ছেন তাদের পরবর্তী সিটি মেয়র। এবং এর পাশাপাশি কিন্তু তারা যে আলোচনাগুলো উঠে এসেছে সিটি কর্পোরেশনের এই প্রথম সিটি কর্পোরেশন স্থাপন হওয়ার পরে প্রথম 5 বছরে তারা তাদের মেয়রের কাছ থেকে তাদের প্রত্যাশা অনুযায়ী কতটুকু পেলেন তারা কিন্তু এখন সেই হিসাব করছেন এবং সেই হিসাব তারা মিলিয়ে দেখছেন তাদের প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় কতখানি। এবং এর পরবর্তীতে তারা যেহেতু এই মেয়রই আবার তাদের পরবর্তী মেয়র প্রার্থী, তারা এখন হিসাব কষে দিচ্ছেন যে এই মেয়রকে তারা আসলে
তাদের মূল্যবান ভোট দিয়ে বহাল রাখবেন, নাকি নতুন কোনো দলের নতুন কোনো, যেহেতু এইবারই প্রথম কোনো সিটি কর্পোরেশন হচ্ছে দলীয় ভিত্তিতে, তারা এই বিষয়টি ভাবছেন যে নতুন কোনো দলের নতুন কোনো প্রার্থীকে তারা মেয়র হিসেবে নির্বাচিত করবেন কিনা। সবকিছু মিলিয়ে প্রচারণা শুরু না হলেও আসাদ বলতে পারি যে নির্বাচনী যে আবহ, নির্বাচনী যে পরিস্থিতি সেটা কিন্তু জমে উঠেছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সর্বশেষ। আসাদ। নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে বিশেষ আইনের আওতায় পরিচালিত 6টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ 5 বছর বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রগুলোর নতুন মূল্যহারও ঠিক করা হয়েছে। একাধিকবার কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ জনগণের কাছে পৌঁছে দিতে ভাড়াভিত্তিক নয়, বাড়াতে হবে সরকারের নিজস্ব ব্যবস্থাপনা প্ল্যান্ট। দেবাশিস রায়ের রিপোর্ট। 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে পরের বছরই বিদ্যুতের তীব্র সংকট মোকাবেলায় প্রণয়ন করা হয় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ সরবরাহ আইন 2010। এরপর থেকে আইনটির আওতায় অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশব্যাপী বেসরকারি খাতে গড়ে তোলা হয় 20টিরও বেশি ভাড়াভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। গেল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ফার্নেস অয়েল চালিত 6টি প্রকল্পের মেয়াদ 5 বছরের জন্য বৃদ্ধি করে নতুন মূল্যহার বেঁধে দিয়েছে। নতুন সিদ্ধান্ত মাফিক মেসার্স খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের মূল্যহার কিলোওয়াট প্রতি 15 টাকা 33 পয়সা, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের 15 টাকা 45 পয়সা, মেসার্স ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেডের 15 টাকা 75 পয়সা, ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডের 15 টাকা 74 পয়সা, মেসার্স খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের 15 টাকা 74 পয়সা এবং মেসার্স অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড 15 টাকা 66 পয়সা হারে বিদ্যুৎ বিক্রি করবে সরকারের কাছে। যেই রকম প্ল্যানিং এর দরকার ছিল, যা যা করা ছিল, সেগুলা আমি যদি বলি ফেল করেছে, যদি নাও বলি তাহলে পিছিয়ে গেছে। ছোট আকারে 200 থেকে 500 মেগাওয়াটের মধ্যে কয়লা ভিত্তিক কিন্তু নিজেদের টাকায় নিজেরাই কয়লা এনে আমরা করতে পারি, এগুলা করা উচিত। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা অবস্থা দেখছি, খুব শোচনীয় অবস্থায় আমরা আছি সাশ্রয়ী বিদ্যুৎ পাওয়ার ব্যাপারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, বড় প্রকল্পগুলো উৎপাদনে না আসা পর্যন্ত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর উপরেই ভরসা করছে সরকার। আগে আমরা যে দামে দিয়েছিলাম, যে ট্যারিফে, তার থেকে অর্ধেকের বেশি কম দামে আমরা এখন তাদের সাথে নেগোসিয়েশন করে পেরেছি। বিদ্যুতের প্ল্যানগুলো আমরা রাখতে চাই আরো বেশ কিছুদিন। আমাদের বিদ্যুতের ক্রাইসিস আমি আবার অন্ধকারের যুগেতে ফেরত দিতে চাই না। এটাকে কন্টিনিউ করে বেস লোড আসতে পরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ফেজ আউট করব। বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনটি 2 বছরের জন্য প্রণীত হলেও পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো সত্ত্বেও টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পৌঁছাতে এই আইন বাধা হবে না বলেও দাবি সরকারের নীতি নির্ধারণী মহলের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আজ 50 বছরে পা রাখল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উৎসব মুখর পরিবেশে চলছে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকেই হাজারো নতুন আর পুরনো শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পর পুরনো ক্যাম্পাসে ফিরে আনন্দিত প্রাক্তন শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করে সময় পার করছেন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় 45,000 প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দুপুরের সময়ে আরো থাকছে, বিপিএল এ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে খুলনা টাইটান্স। প্রথম জয়ের খোঁজে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রাজশাহী কিংসের। গভীর রাতে অভিনব ফাঁদ পেতে সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। যাত্রী সেজে নির্ধারিত স্থানে থাকা পুলিশের কাছে নিয়ে অবৈধ গাড়ির অভিযোগ তোলে তারা। তথ্য প্রমাণ বলছে, পুলিশের তত্ত্বাবধানে চলছে এ ধরনের অবৈধ কাজ। রাজধানীর এমন একটি চিত্র নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট।
রাজধানীর মিরপুর মাজার গেটের সামনে মধ্যরাতে দেখা যায় শাহালী থানা পুলিশের গাড়ির পাশে কয়েকটি সিএনজি অটোরিকশা। সময় টিভির ক্যামেরা দেখে কিছুটা স্বস্তি পেয়ে এগিয়ে আসেন সিএনজি চালকরা। তাদের অভিযোগ, স্বপন নামের এক ব্যক্তি ও তার 2 সহযোগী মোটর বাইকে করে এসে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি ভাড়া করে মাজার গেটে আসে। সেখানে থাকা টহল পুলিশ সিএনজিগুলো অবৈধ দাবি করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পুলিশের গাড়ি আছে, এখানে যে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে তোর মালিককে ডাক দাও, যাই গো 1 লাখ টাকা দিবে। আমার ইমার্জেন্সি একটা রুগী আছে, ঢাকা মেডিকেল নেবো, গর্ভ অবস্থা, এখানে আইসি গাড়ি বলে চোরা গাড়ি। স্বপন নামের ওই সিএনজি যাত্রী নিজেও ড্রাইভার, কিন্তু রাতে কেন এ কাজ করে জানতে চাইলে পুলিশের দোহাই দেয়। আটকাইতে তো প্রশাসন, আমার তো ক্ষমতা নেই। পুলিশ? হ্যাঁ, স্যার যদি বলছে যে যাচাই করবো, আমি কি করবো? পুলিশে সিআইডিতে পাঠায় মাঝে মাঝে। বিষয়টি জানতে চাইলে তা অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়ে কথা বলতে বলেন এই পুলিশ কর্মকর্তা। ফোন ধরাই দিচ্ছেন, এর অর্থটা কি? স্যার কথা বলি আপনার সাথে। আপনি বাড়ি জিজ্ঞেস করেন, কি করবেন? বাড়ি জিজ্ঞেস করার অর্থ হচ্ছে আপনাকে জিজ্ঞেস জানাশোনা থাকতে পারে। আপনাদের লোক? আমাদের লোক বলতে এখানে আমার লোক না। ওনাদের দিয়ে এভাবে নিয়ে না 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 না, আমি নিয়ে আসিনি তো। আরে বলছে যে নিয়ে আসো, ভাড়া করে আনতে পারে, কিন্তু এটাই করা হয়েছে আর কি, শেষ করা হয়েছে আর কি। যদিও সিএনজিগুলো বিআরটিএ অনুমোদিত কাগজপত্র থাকার পরেও তা অবৈধ বলে আটকে রাখেন তিনি। মূলত কিন্তু গাড়ির কাগজপত্রটা ইঞ্জিনের নাম্বারের সাথে এখানে ইঞ্জিন নাম্বারটা দেখা যাচ্ছে না আর কি। টাকার বিনিময়ে সিএনজি ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে সিএনজিগুলো ছেড়ে দেন এই পুলিশ কর্মকর্তা। বিষয়টি নিয়ে শাহালী থানার দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সাক্ষাৎকার দিতে রাজি হননি। তবে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কিসের ভিত্তি থেকে দিব? এরকম কোনো অভিযোগ আকারে আসলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। পূর্বশত্রুতার জেরে মিথ্যা অপবাদ দিয়ে ঝালকাঠিতে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি এক ইউপি সদস্য এবং স্থানীয় এক যুবলীগ নেতা জড়িত বলে অভিযোগ এলাকাবাসী। ঘটনা সত্য বলছেন খোদ ইউপি চেয়ারম্যানও। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও সহযোদ্ধারা। অবশ্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচার নিশ্চিতের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 নভেম্বর নিজ মালিকানাধীন কিন্ডারগার্টেনের এক শিক্ষিকার বকেয়া বেতন দিতে পিরোজপুর থেকে ঝালকাঠির রাজাপুরে যান মুক্তিযোদ্ধা ও সাবেক স্কুল শিক্ষক আব্দুস সালাম খান। উপজেলার বকুলতলা সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ওই শিক্ষিকা। জমিসহ বিভিন্ন বিষয়ে পূর্ব বিরোধের জেরে সেখানে ওই শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে মারধর করে স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা আলো। খুব লাথি দিয়েছে, তারপর লাড়ি দিয়ে পিটাইছে। বুকে অনেক ঘুষি দিছে, অনেক ঘুষি দিয়ে চর থাপ্পড় দিছে। মামা শুয়ে পড়ছে, আবার উঠে আবার মারধর করতেছে। পরে তাকে ধরে নিয়ে আমতলা বাজারে মোবাইল টাওয়ারের নিচে নিয়ে আরেক দফা নির্যাতন চালায় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু। প্রভাবশালীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ভয়ে বর্তমানে আমতলার এই বাজারটি একেবারেই ফাঁকা, দোকানপাট সব বন্ধ। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ ঘটনায় বাচ্চু ও আলোর সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শাহ আলম বের হইয়া ওনাকে কয়েকটা চর থাপড় দিচ্ছে। এরপরে শাহ আলম ফোন দিচ্ছে বাচ্চু মেম্বারকে। এদিকে শোকে স্তব্ধ নিহত শিক্ষক ও মুক্তিযোদ্ধার পরিবার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। আর নির্মম এই হত্যাকাণ্ডের চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। কিভাবে আমার বাবার মতো মানুষের গায়ে হাত দিতে পারছে? এটার আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা দাবি করতেছি। সালামকারে যেভাবে মারছে, প্রত্যেকটা লোকের যদি ফাঁসি হয় তাই আমাকে উচিত বিচার পাবো বলেই মনে করি। অবশ্য প্রশাসন বলছে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে তৎপর তারা। ঘটনার সাথে যারা সম্পৃক্ত, প্রকৃতপক্ষে যারা সম্পৃক্ত, আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। আরও এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এই ব্যাপারে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। সবার বক্তব্য রেকর্ড করে, বক্তব্য পর্যালোচনা করে নিরপেক্ষভাবে এবং সঠিক একটি তদন্ত রিপোর্ট আমি দিতে সক্ষম হব বলে আশা করছি। গত 14 নভেম্বর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পিটিয়ে আহত করে বাচ্চু ও আলো। 15 নভেম্বর সকালে তার মৃত্যু হয় এবং ওই দিনই নিহতের ছেলে বাদী হয়ে 8 জনকে আসামি করে একটি মামলা দায়ের করলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত 2 দিনব্যাপী গ্লোবাল সামিটের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় বারজায়া টাইমস স্কয়ার হোটেলের বল রুমে এই সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন আয়োজক সংগঠন আইএবার সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন, মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, উপদেষ্টা আহমেদুজ্জামান জেপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও 21 টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, সময় টেলিভিশনের এমডি ও সিইও আহমেদ জুবায়ের সহ অনেকেই। অনুষ্ঠানে বক্তারা আইএবার বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও উন্নয়নে ভবিষ্যতে কাজ করার অঙ্গীকারের কথা জানান। 2 দিনের এই সম্মেলনে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ সেমিনার হওয়ার কথা রয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া ও হেফাজতে রাখার জন্য বরাবরই থানা পুলিশের উপর নির্ভর করতে হয় দুদককে। এটাকে অসুবিধাজনক ও নিজেদের নিরাপত্তার ঝুঁকি বলে মনে করছে সংস্থাটি। এরই প্রেক্ষিতে নিজস্ব হাজতখানা ও সশস্ত্র ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দুদক। প্রচলিত আইনের বাস্তবায়ন সম্ভব না হলেও সংস্থাটি বলছে কমিশনকে শক্তিশালী করার স্বার্থেই এর প্রয়োজনীয়তা রয়েছে। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। অনিয়ম দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে এবছরের 13ই মার্চ গ্রেপ্তার অভিযান শুরু করে দুর্নীতি দমন কমিশন। তারপর থেকে এ পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। গ্রেপ্তার অভিযান দুদক কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত হলেও বরাবরই সাহায্য নিতে হয় পুলিশের, এমনকি আসামিকে রাখতে হয় থানা হেফাজতে। দুদক সচিব বলছেন, এতে নিরাপত্তার যেমন ঝুঁকি রয়েছে তেমনি রয়েছে কিছু অসুবিধাও। পুলিশ আমাদেরকে আন্তরিকভাবে সহায়তা করেন, কিন্তু অনেক সময় তাদের জনবলের অভাব বা তাদের অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকে। তাছাড়া আমাদের তদন্তকারী এবং অনুসন্ধানকারী কর্মকর্তা যখন অনুসন্ধান বা তদন্তে যায়, মাঝে মধ্যে তাদের নিরাপত্তার ঝুঁকিতে পড়তে হয়। তাই তদন্ত কাজ শেষ করে আসামিকে বিচারে সোপর্দ করার প্রক্রিয়ায় গতি আনতে নিজস্ব হাজতখানা এবং সশস্ত্র ইউনিট প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করছে দুদক। সশস্ত্র ইউনিট এবং হাজতখানার বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, কি পরিমাণ জনবল প্রয়োজন, অস্ত্রশস্ত্র প্রয়োজন এবং এগুলি আমরা কিভাবে ব্যবস্থাপনা করব, এই ব্যাপারে প্রথমে আমরা কাজ করছি। এগুলি শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিক প্রস্তাব সরকারের কাছে পাঠাবো। সেগুনবাগিচার প্রধানের কার্যালয়টি এবং যশোর ছাড়া দুদকের বাকি আঞ্চলিক এবং বিভাগীয় কার্যালয়গুলো চলছে ভাড়া করা ভবনে। এরই মধ্যে 64 জেলাতেই নিজস্ব কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সেক্ষেত্রে সশস্ত্র ইউনিট এবং হাজতখানা গঠনের বিষয়টি মাথায় রেখে কার্যালয়গুলোর ডিজাইন করা হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্যোগটিকে স্বাগত জানালেও প্রচলিত আইনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন দুদকের সাবেক এই চেয়ারম্যান। স্বাধীন সংস্থা হিসেবে তারা এগুলো করতে পারে, কিন্তু করার আগেই সংশ্লিষ্ট দপ্তরগুলির একটা দরকার। বর্তমান যে দুদকের যে আইন আছে, সেই আইনে এই বিষয়টা নিয়ে কোনো উল্লেখ করা নাই। তবে দুদক সচিব মনে করেন, কমিশনকে শক্তিশালী করার স্বার্থেই সরকার এ প্রস্তাবে অনুমোদন দেবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দিনাজপুরের 6 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুর পরিবারের অভিযোগ, ঘটনাটি থামাচাপা দিতে তাদের উপর নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। এই ঘটনায় 16 নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই বাচ্চাটা এলাকাতে কি করে থাকবে স্যার? আমি মারা যাবো, আমি আর জীবনে যাবো না এলাকাতে ফিরে। আমি আপনাদের কাছে নিগাল বিচার চাইছিলাম, আর কিছু চাই না। মাত্র 6 বছরের ছোট্ট শিশু ধর্ষণের ঘটনায় হিতাহিত জ্ঞানশূন্য বাবা এভাবেই বিচারের দাবি জানালেন। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সহায়তা না পাওয়ায় হতাশ স্বজনরা। ডিস্ট্রিক্টে নিয়ে যখন আমি চেয়ারম্যানের কাছে যাই, তখন চেয়ারম্যান অবশ্য মেম্বার তখন চেয়ারম্যানকে ফোন দিছে। মেম্বার ফোন দিয়ে বলতেছে যে আসলে তো এটা কোনো ঘটনাই না। 13-14 দিন হয়ে গেল ঘটনাটা। মেম্বারকে তার 2 দিন আগে জানানো হয়েছিল, কিন্তু মেম্বারটা এই কথাটা তা না করে মেম্বার আর উল্টা আমাদেরকে বলছে এটা ধামাচাপা দিতে।
প্রতিবেশীরা জানায় পারিবারিক কলহের জেরে গত 6 নভেম্বর শিশুটির মা তাকে প্রতিবেশীর বাড়িতে রেখে বাপের বাড়ি চলে যায়। সেখানে রাতভর তাকে ধর্ষণ করে বাড়ির মালিক মতিউর রহমান। এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পরদিন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ধর্ম বাপের বাড়িতে নিয়ে যায়, রেখে গেল, রেখে গেছে বাচ্চাটা এখানে থাক, আমি আমার বাপের বাড়ি চলে যাই। পরে বাড়ি গেল, যাওয়ার পরে মেয়েটাকে এইভাবে এই ঘটনাটা হইলো। কান্দে কান্দে খুঁজছি, বলে আমার খারাপ ব্যবহার করে করে তারপরে রক্ত বাইর করে তারপরে আমি কান্দে দিচ্ছি। এটা সুষ্ঠু একটা বিচার হোক, এমন বিচার হোক যাতে এটা ফাঁসি হয় এবং মানুষের ভয়েতে যাতে আর এই ধরনের খারাপ কাজ না করতে পারে। চিকিৎসক বলছেন শিশুটির শরীরে ক্ষতচিহ্ন রয়েছে, যা ধর্ষণেরই আলামত। এই ঘটনায় 16 নভেম্বর একটি মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসামি গ্রেফতার করে বিজ্ঞান সমর্থ করা হয়েছে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। প্রাচীন তদন্তে আসামি যে আমার নিকট স্বীকার করছে যে সে অপরাধ করছে। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। হিন্দু সম্প্রদায় নিয়ে কটূক্তির কথা আবারও অস্বীকার করলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সায়েদুল হক। দুপুরে সামুদ্রিক জরিপ জাহাজ আরভিনিং এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নাসিরনগর আছে, অন্যান্য গ্রাম আছে, একটা হিন্দু বলে আমার আধুনিক জীবন 68 সাল থেকে এই পর্যন্ত একটা হিন্দু বলে যে আমি মানবতা বলছি, এখন আমি মন্ত্রিত্ব ছাড়ব। চ্যালেঞ্জ করলাম, তো এই চ্যালেঞ্জটা খুব গ্রহণ করলো না। ভারতের আসামের রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে 3 সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অন্তত 4 জন। শনিবার সকালে তিনসুকিয়া জেলার পেঙ্গিরি এলাকায় একটি সেনা বহল লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই বহল লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ। এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। An improvised explosive device or IED blast hit an army vehicle. 3 soldiers were killed in that blast and another 4 army, the CRPF and the বিপিএল ক্রিকেটের খবর। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। টস জিতে ব্যাট করছে মাহমুদুল্লাহ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 143 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ওভারে হাসানুজ্জামান রান আউটের ফাঁদে পড়েন। এরপর ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারকে 20 রানে সাজঘরে ফেরান সানজামুল। তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ ও শুভাগত ইনিংস করার দায়িত্ব নেন, তবে ব্যক্তিগত 24 রানে ব্রাভোর শিকার হয়ে ফেরেন শুভাগত। এরপর নিকোলাস পুরানকেও আউট করেন ডোয়াইন ব্রাভো। তবে 50 তুলে নিয়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45টায়। বিপিএল এর তৃতীয় আসরে দুর্দান্ত পারফর্ম করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোটামুটি মানের দল নিয়েও শিরোপা জিতেছিল মাশরাফিরা। তবে এবার বড় দুর্দশা যাচ্ছে কুমিল্লার। চতুর্থ আসরে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। টানা হারে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে মাশরাফিদের। চট্টগ্রাম পর্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি মিজানুর রহমান বাবুলের দল। স্যামুয়েজ, শেহজাদ, রশিদ খান, সোহেল তানভীর থাকলেও নিজেদের মেলে ধরতে পারছেন না তারা। তবে এবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে জ্বলে উঠতে চায় কুমিল্লা। অন্যদিকে রাজশাহী কিংসও খুব একটা ভালো ছন্দে নেই। ঢাকা পর্বের 4 ম্যাচের মধ্যে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে 6 উইকেটের জয় ছাড়া 3টি ম্যাচই হেরেছে তারা। 4 ম্যাচ শেষে তাদের সংগ্রহ 2 পয়েন্ট। চট্টগ্রাম পর্বে তাই নিজেদের সেরাটা দিয়ে কুমিল্লাকে হারাতে চায় ড্যারেন সামির দল। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, 2 জনের লাশ উদ্ধার, 2 শিশু সহ 8 জন নিখোঁজ। উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল।
সামরিক শাসকরাই শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। শামীম ওসমান অবশ্যই দলের হয়ে কাজ করবেন, মন্তব্য নারায়ণগঞ্জের সিটি মেয়র প্রার্থী আইভি। ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহ নেই বিএনপি নেতা তৈমুরের। রাজধানীতে গভীর রাতে সিএনজি অটোরিকশা চালকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, চলছে পুলিশের তত্ত্বাবধানে, অভিযোগ ভুক্তভোগীদের। এবং মিয়ানমারের সহিংসতায় রোহিঙ্গাদের আবারও অনুপ্রবেশের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার, আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।